সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হবিগঞ্জের আজমিরিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত 20 জন। লক্ষ্মীপুরে 18 দিনে 36টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন, করেছে জরিমানা। পঞ্চগড়ে সমতলের চা বাগানে কাজ করে ভাগ্য ফিরেছে 20 থেকে 25 হাজার মানুষের। হবিগঞ্জের আজমিরিগঞ্জে জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। গতকাল সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে আজ সকালে আবারও দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 2 ঘন্টা চলা সংঘর্ষে উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এ সময় আহত হন অন্তত 20 জন। পরে আশঙ্কাজনক অবস্থায় রাসেল মিয়াকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুরে জেলা জামায়াতের আমির ও দলটির সিরাজগঞ্জ 1 আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়ি বহরে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার রাত 10:30টার দিকে কাজীপুর উপজেলার সোনামুখী এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 15 জামায়াত নেতাকর্মী আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির জানান, সোমবার রাতে স্থলবাড়ি গ্রামে একটি ইসলামী জলসায় উপস্থিত হলে তাকে বক্তব্য প্রদানে বাধা দেওয়া হয়, মারপিট করা হয় তার কর্মীদের। সেখান থেকে ফেরার পথে সোনামুখী এলাকায় পৌঁছালে তার বহরে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আজ সকালে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতারা। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এই প্রতিপাদে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস। দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সমাজ ও জাতি গঠনে বিশেষ অবদান রাখায় জেলার অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়। দিনটি উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সম্মাননা দেওয়া হয়েছে। বাইরে লেখাপড়া করার জন্য করে থাকেন, সাহায্য সহযোগিতা করে থাকেন। 1971 সালের 9 ডিসেম্বর এদিন গাইবান্ধা, নেত্রকোনা, খুলনার কপিলমুনি, কুষ্টিয়ার কুমারখালী, কুমিল্লার দাউদকান্দি, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস, গাজীপুরের শ্রীপুর, চট্টগ্রামের হাটহাজারী, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ত্রিশাল, নারায়ণগঞ্জের 2500 পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত করে মুক্তিবাহিনী। যুদ্ধের পর 9 ডিসেম্বর সকাল 11টায় 155 জন রাজাকার খুলনার কপিলমুনি হাই স্কুল মাঠে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এছাড়া এদিন হানাদার মুক্ত হয় পাবনার সাথিয়া। এর আগে 8 ডিসেম্বর সাথিয়ার নন্দনপুরে হানাদার বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় মুক্তিবাহিনীর। এক পর্যায়ে টিকতে না পেরে হানাদাররা পালিয়ে যায়। আরও মুক্ত হয় কুষ্টিয়ার কুমারখালী। এর আগে মুক্তিযোদ্ধারা বেলা 11টার দিকে কুমারখালী শহরের চারদিক ঘিরে ফেলে। এরপর পৌর এলাকার কুণ্ডুপাড়ায় রাজাকার ফিরোজ বাহিনীর সঙ্গে ব্যাপক যুদ্ধ হয় মুক্তিবাহিনীর। এ সময় হানাদার বাহিনী শহরে ঢুকে গণহত্যা চালায়। এক পর্যায়ে মুক্তিবাহিনী হানাদার বাহিনীর উপর তীব্র আক্রমণ চালালে তারা কুমারখালী ছেড়ে পালিয়ে যায়। বিএনপির প্রার্থী ঘোষণার পর দলীয় কোন্দল প্রকাশ্যে চলে আসায় রাজশাহী 3 আসনের নির্বাচনী হাওয়া দিন দিন উত্তপ্ত হচ্ছে। তবে প্রচারণায় স্বস্তিতে আছে জামায়াতে ইসলামী। স্থানীয় ভোটাররা বলছেন, এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী দিলে জমে উঠবে এই আসনের নির্বাচন। রাজশাহী মহানগরীর উপকণ্ঠে পবা ও মোহনপুর এই দুই উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 3 আসনটি দেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি অর্থনৈতিক অঞ্চল।
কৃষি নির্ভর এ আসনের ভোটারদের বড় অংশই কৃষির সাথে নানাভাবে সম্পৃক্ত। এ কারণে এ আসনের ভোটারদের দৃষ্টি কৃষিজ পণ্যের বাজার স্থিতিশীলতার দিকে। আমরা তো অনেক কিছুই দেখেছি, অনেক সরকারকেই দেখেছি। এবার আমরা একটু পরিবর্তন হিসাবে আমরা দেখতে চাচ্ছি। নতুন বছরে নতুন কিছু আমরা চাচ্ছি, যাতে আমাদের কৃষকের জন্য ভালো কিছু আনতে পারে, সেরকম ব্যক্তি আমাদের প্রয়োজন। যারা উন্নয়ন করবে রাস্তাঘাটের, আর যেটা ভালোভাবে চালাবে দেশ, এদেরকে ভোট দেওয়া লাগবে। আমাদের সুবিধার জন্য কাজ করবে, আরও নারী আছে তাদের জন্য সুবিধার জন্য কাজ করবে। যতগুলো নারী আছে তাদের জন্য বেকার অবস্থায় বসে না থাকে, এরকম অবস্থায় যদি কাজ করতে পারে আমরা তাদেরকে ভোট দেবো। সৎ, যোগ্য এবং নির্ভীক, যে ভয়হীন বাধাহীনভাবে সমাজের উন্নয়ন করবে, তাকেই আমরা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করব। রাজশাহী ৩ আসনটি একসময় বিএনপির শক্ত ঘাঁটি হলেও ২০০৮ সালের পর থেকেই আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটির দখল ফিরে পেতে চায় বিএনপি। তবে বাদ সাধে বিএনপির মনোনয়ন। প্রকাশ্যে চলে আসে স্থানীয় মনোনয়ন প্রত্যাশীদের ক্ষোভ। এরই মধ্যে দলের এক অংশ সড়ক অবরোধ করে বিক্ষোভও করেছেন। তাদের অনেক দিনের যেটা হচ্ছে যে কাঙ্ক্ষিত একটা বিষয় যে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে, সেই হিসাবে আমি শতভাগ আশাবাদী যে তারা আমার সাথে আছে। আমাদের কৃষক যারা তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না, সেটার দিকে ভ্রুক্ষেপ রাখা। পাশাপাশি হচ্ছে অবকাঠামো উন্নয়ন, আরও অনেক কিছু আছে। শিক্ষার মান, গুণগত মান বৃদ্ধি করা, আর আমাদের মায়েদের বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার কার্ড, এই সমস্ত আমার চেতনার মধ্যে আছে। আমি অনেকদিন থেকে এগুলো নিয়ে কাজ করি। আনুষ্ঠানিক নির্বাচনী জোট ঘোষণা না হলেও এবার পূর্ব প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। প্রভাবম্বরের লোক জামাতকে ভোট দিয়ে দাঁড়িপাল্লার জন্য ভোট দিয়ে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়েছে। 70% ভোট পাবে মোহনপুরে জামাত ইসলাম। কৃষি ভিত্তিক একটি ইপিজেড করতে চাই, যেখানে এই ইপিজেড করতে পারি। রাজশাহীর আম প্রসেসিং করা হবে, সেখানে অন্যান্য কৃষিপণ্য সেখানে প্রসেসিং করা হবে, সেখানে অনেক বেকার যুবক এবং নারীদের কর্মসংস্থান হবে। অপরদিকে এইসব কৃষকরা এর লাভবান হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, এনসিপি, খেলাফতে মজলিস সহ বেশ কয়েকটি দল এখনও এই আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেননি। বিগত 54 বছরে যে কাজগুলো হয় নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী 5 বছরে সেই কাজগুলো করিয়ে জনগণকে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আমাদের কাজ হবে 100তে 100 ইনশাআল্লাহ। কোনো দুর্নীতি হবে না, যা বাজেট হবে কাজ তা হবে। যদি পয়সা বেশি যায় রাষ্ট্রীয় কোষাগারে ফেরত যাবে ইনশাআল্লাহ। স্থানীয় ভোটাররা মনে করছেন আসন্ন নির্বাচনে এই আসনটির নতুন ভোটাররা জয় পরাজয়ে মুখ্য ভূমিকা পালন করতে পারে। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে গত 18 দিনে 36টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে প্রায় 26 লাখ টাকা। সকালে সদর উপজেলার ভবানীগঞ্জের মহানগর ইটভাটায় অভিযান চালিয়ে পুরোপুরি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর একইভাবে তেওয়ারীগঞ্জের হাজি ইটভাটা অভিযান চালায় স্থানীয় প্রশাসন। এ নিয়ে গত 18 দিনের অভিযানে রামগতি, কমলনগর ও সদর উপজেলায় আরও 34টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। লক্ষ্মীপুরের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশিদ বলেন, রামগতি ও কমলনগরে 51টি ইটভাটা রয়েছে। এর মধ্যে 49টি সহ জেলায় প্রায় শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে। মাগুরার শালিখায় মানসিক প্রতিবন্ধী 7 বছরের ছেলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে 16 বছরের এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই শিশুর পরিবার জানায়, গতকাল বিকেলে শিশুটি বাড়ির পাশের মাঠে খেলা করার সময় একই গ্রামের ওই কিশোর তাকে ফুসলিয়ে নির্জন ঘরে নিয়ে নির্যাতন করে পালিয়ে যায়। পরে ওই শিশুর চিৎকার শুনে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঢাকার মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা মেয়ের মরদেহ নাটোর শহরের বড়গাছা এলাকায় দাফন করা হয়েছে। ভোরে মা মেয়ের মরদেহ নাটোরের বাড়ি বড়গাছায় পৌঁছালে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। জোরে নামাজের পর তাদের জানাজাও দাফন সম্পন্ন হয়। গতকাল ভোরে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসায় মা মালাইলা আফরোজ ও মেয়ে নাফিজা হত্যার অভিযোগ ওঠে গৃহকর্মী আয়েশার বিরুদ্ধে।
সাভারের সেটেলমেন্ট অফিসে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিংয়ে সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে দেশ টিভির সাভার প্রতিনিধির উপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে অফিসের পেশকার মোহাম্মদ শফিক এবং উপসহকারী সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে। ওই সাংবাদিক জানান, দুর্নীতির বিষয়ে প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। চড়াও হওয়ার পাশাপাশি ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। আপনাদেরকে কেন আপনার বাইরে যান? আপনার কেন বাইরে টানতে চাচ্ছেন? আপনি বাইরে যান, আপনি আমার অফিসের বাইরে যান, আমার অবশ্যই দিবেন। পঞ্চগড়ে সমতলের চা বাগানে চুক্তিভিত্তিক কাঁচা চা পাতা সংগ্রহ করে সচ্ছলতা ফিরেছে অনেক পরিবারে। সরকারি প্রণোদনার মাধ্যমে শ্রমিকদের উৎসাহিত করা হচ্ছে বলে জানায় চা বোর্ড কর্তৃপক্ষ। বর্তমানে জেলার 30টি কারখানায় কাজ করছে 20 থেকে 25 হাজার চা শ্রমিক। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত চা বাগানে পাতা সংগ্রহের কাজ করেন শ্রমিকরা। প্রতিদিন 2 থেকে 250 কেজি পর্যন্ত পাতা সংগ্রহ করেন তারা। শ্রমিকরা কেজি প্রতি মজুরি পান 3.5 থেকে 4 টাকা। হাজিরা আমাদের 7 জনেই 1500 মতো পাতা কাটি আর কি। 1500 পাতা কাটলে আমাদের 700-800 টাকা হাজিরা দৈনিক আসে। আর হাত দিয়ে কাটলে 7 জন মানুষের 150 কেজি হলেও 1050 কেজি পাতা কাটা যাবে, এর বেশি কাটা যাবে না। ভালো মজুরি পাওয়ায় চা বাগান এবং কারখানায় কাজ করে সংসারে সচ্ছলতা ফিরেছে পঞ্চগড়ের চা শ্রমিকদের। গতবারে আমাদের চা পাতার দাম এত কম ছিল যে 8 টাকা 10 টাকা কেজি, ওই জন্য অনেকেই চা রাস্তায় ফেলে দিছে চা পাতা। তারপরে বাগান অনেকেই তুলে ফেলছে। ইনশাল্লাহ এবারে একটু চা পাতার দাম দেখা যাচ্ছে ভালোই, 30-32 টাকা কেজি। আমরা লেবারদেরকে ভালো দিই, 3 টাকা 4 টাকা দিই। এখন পাতার দাম আমরা 30 থেকে 32 টাকা রেট পাই। আমরা ভালো দাম পাওয়ার কারণে আমরা লেবারদেরকে প্রতি কেজি 4 টাকা দরে আমরা পেমেন্ট করতে পারতেছি। আমরা এই সিজনে সর্বোচ্চ 34 টাকা পর্যন্ত চা বিক্রি করেছি। এই রেটটা থাকার কারণে আমরা লেবার পেমেন্ট থেকে শুরু করে চা পেমেন্ট যেভাবে পাচ্ছি, এতে আমরা অনেক খুশি। সংসারের সচ্ছলতা আসলেও শ্রমিকদের অভিযোগ, চিকিৎসা ভাতা সহ সরকারের দেয়া সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। তবে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন চা বোর্ডের কর্মকর্তারা। সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে চা বাগান চা রিয়েল শ্রমিক যারা, তাদেরকে বাৎসরিক 5,000 টাকা করে প্রণোদনা দিত। এই বছর সেটা 6,000-এ উন্নীত করা হয়েছে। পঞ্চগড়ের সমতলে 3,940 হেক্টর জমিতে চা চাষ হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চা শ্রমিকের সংখ্যা 24,810 জন। এর মধ্যে চা বাগানে 23,450 জন ও চা কারখানায় রয়েছেন 1,460 জন শ্রমিক। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। জেলার সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার। হবিগঞ্জের আজমিরিগঞ্জে 2 পক্ষের সংঘর্ষে 1 জন নিহত, আহত অন্তত 20 জন। লক্ষ্মীপুরে 18 দিনে 36টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, করেছে জরিমানা। পঞ্চগড়ে সমতলের চা বাগানে কাজ করে ভাগ্য ফিরেছে 20 থেকে 25 হাজার মানুষের। এই ছিল এখনকার মতো। এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।